আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস যে বলটায় 38 থেকে 42-এ গেলেন, ওই বলটা একটা পারফেক্ট এক্সাম্পল। সেই এক্সাম্পলটা হচ্ছে নর্মাল টাইমে লিটন কুমার দাস ওই ধরনের বলে হয় স্লগ সুইপ করতে যাবেন ডিপ স্কোয়ার লেগের দিকে, অথবা স্টাম্প ছেড়ে বেরিয়ে এসে এক্সট্রা কভার দিয়ে খেলতে যাবেন, যেটা লিটন কুমার দাস করেন নাই। তিনি উইকেটের সামনে, অর্থাৎ যে বলটাকে আসলে যে ডিরেকশনে খেললে পরে সেফ, মিড অফটাকে ক্লিয়ার করা, সেই ডিরেকশনটাতে তিনি শটটা খেলেছেন। এখন লিটন কুমার দাস যখন এইভাবে খেলেন তখন তিনি আসলেই ভালো খেলেন। অর্থাৎ লিটন কুমার দাসের জন্য যখন তিনি উইকেটের সামনে বেশিরভাগ সংখ্যক শট খেলবেন তখন তিনি বেটার হ্যান্ডেল করতে পারেন। আপনি যদি লিটন কুমার দাসের ওয়াগন হুইলটা দেখেন, এবং এটা শুধুমাত্র আজকের ম্যাচে না, আপনি যদি দুটা ম্যাচে লিটন কুমার দাসের ওয়াগন হুইলটা দেখেন, উইকেটের সামনে থেকে লিটন কুমার দাসের রানের সংখ্যাটা বেশি, এবং এই জায়গাটাই লিটন কুমার দাসের সবচেয়ে স্ট্রেংথের জায়গা, বা তিনি যে প্যাটার্নের ক্রিকেটার, যে নেচারের ক্রিকেটার, সেই নেচারের ক্রিকেটারে এই ধরনের জোন থেকে রান নেগোশিয়েট করাটাই তার জন্য সবচেয়ে বেশি সেফ। এখন সত্যি কথা বলতে লিটন কুমার দাস ওই যে মিড উইকেট রিজন দিয়ে আপনি দেখছেন যে সবচেয়ে বেশি রান তিনি নিয়েছেন, দুটো ম্যাচই মিড উইকেট রিজন থেকে তিনি অনেক রান নিয়েছেন, এগুলো স্লগ সুইপের মাধ্যমে নেয়া বা হুইপ করার মাধ্যমে নেয়া। কিন্তু এই স্লগ সুইপটা যে সময় লিটন কুমার দাস স্কোয়ার লেগের দিকে করতে যাচ্ছেন, ওই সময়টাতেই আলটিমেটলি তার টাইমিং প্রপারলি হয় না, বা টাইমিং প্রপারলি হচ্ছে না, বা যে সমস্ত বলে তিনি আসলে ওই একদম মুখস্থভাবেই স্কোয়ার লেগের দিকে স্লগ সুইপ করতে যাচ্ছেন, অথবা স্টাম্প ছেড়ে বেরিয়ে এসে পয়েন্ট দিয়ে কিংবা কভার দিয়ে শট খেলতে যাচ্ছেন, সে সমস্ত ক্ষেত্রে লিটন কুমার দাস আলটিমেটলি এগুলোকে আমরা বলছি ম্যানুফ্যাকচার্ড শট। এবং এই ম্যানুফ্যাকচার্ড শটের তো অনেক উদাহরণ আছে। আমরা যদি একটু আপনাদেরকে পরপর ভিডিওগুলো প্লে করে দেখাই, আর টি-20 ওয়ার্ল্ড কাপের সময়টাই চিন্তা করেন, বা তার আগে পরের সময়টাই চিন্তা করেন, মাল্টিপল নাম্বার অফ ওকেশনস লিটন কুমার দাস শুধুমাত্র ম্যানুফ্যাকচার্ড শটসই খেলছেন, একদম মুখস্থভাবে ম্যানুফ্যাকচার্ড শটসই তিনি খেলতে যাচ্ছেন। সেই জায়গাটা থেকে আমরা লাস্ট শ্রীলঙ্কা সিরিজের সেকেন্ড টি-20, থার্ড টি-20 সেখানেও দেখেছি। ইনফ্যাক্ট এই সিরিজও আমরা যেমনটা দেখলাম, পাকিস্তান সিরিজও আমরা অনেকাংশে দেখেছি, লিটন কুমার দাস ম্যানুফ্যাকচার্ড শট থেকে অনেকাংশে বেরিয়ে আসছেন। যদিও একটা বিষয় কিন্তু উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে কোয়ালিটি বোলিং এর এগেইনস্টে, মানে ম্যানুফ্যাকচার্ড শট একজন ব্যাটসম্যান কখন খেলতে যান, যখন কোয়ালিটি বোলিং ফেস করছেন, যখন নন ম্যানুফ্যাকচার্ড শট খেলে রান করতে পারছেন না, অর্থাৎ যখন এই ধরনের স্ট্রেট বা উইকেটের সামনে খেলে রান করতে পারছেন না। কারণ বোলিং কোয়ালিটি যখন অনেক বেশি মাত্রায় বেটার হবে, তখন অনেক সময় দেখা যায় যে আপনি অনেক সময় না, ম্যাক্সিমাম নাম্বার অফ ওকেশনস, আপনি যদি খুব বেশি শার্প না হন আপনার স্কিলের জায়গা থেকে, তখন ওই সামনে থেকে রান প্রডিউস করাটা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ায়, এবং তখনই আপনি ম্যানুফ্যাকচার্ড শটস খেলতে চান। এখন ফ্যাক্টর জায়গাটা হচ্ছে যে ওয়েদার ইটস নেদারল্যান্ডস অর এনিওয়ান, রান করতে পারাটা একটা অনেক বড় বিষয়। এবং আমি অ্যাপ্রোচের জায়গাটা সবচেয়ে বড় প্রশংসা করি, যে এই অ্যাপ্রোচে আমরা যেমনটা দেখেছি লিটন কুমার দাসকে, যে না, তিনি সামনে নন ম্যানুফ্যাকচার্ড শট, যে সমস্ত বল যেখান দিয়ে খেলা দরকার সে সমস্ত বল সেখান দিয়েই খেলছেন। ইভেন পুল শট যখন লিটন কুমার দাস খেলছেন, আপনি নামিয়ে পুল শট করা দেখেছেন, আবার মিড উইকেট দিয়ে পুল শট করতে দেখেছেন। সো দিস থিংস আর ভেরি মাচ পজিটিভ। আবারও বলবো যে নেদারল্যান্ডসের বোলিং অ্যাটাক তো আসলে কোয়ালিটি বোলিং অ্যাটাক না, সেটা আমরা সবাই জানি। বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। এটার পরীক্ষাটা আসলে সবচেয়ে বেশি হবে ওই জায়গাটাতেই, যে যখন এরকম নন ম্যানুফ্যাকচার্ড শট, অর্থাৎ উইকেটের সামনে খেলা, উইকেটের সামনে খেলে রানগুলো যখন তিনি আসলে কোয়ালিটি বোলিং অ্যাটাকের এগেনস্টে পাবেন, এবং এটা তিনি পেতেন যখন তিনি অনেক বেটার শেপে ছিলেন, তিনি সেটা পেতেন, এবং পেতেন দেখে তাকে কলকাতা নাইট রাইডার্সে নেওয়া হয়েছিল। ইন্ডিয়ার সঙ্গে সে ম্যাচটা তিনি খেলেছিলেন, ওই ম্যাচে আমরা দেখেছিলাম যে উইকেটের সামনে থেকে তিনি কিন্তু অনেক রান করেছিলেন। উইকেটের সামনের জোনটা, মিড উইকেটকেও আমরা উইকেটের সামনের জোন বলি, এক্সট্রা কাভারকেও আমরা সামনের জোন বলি, কাভারকেও আমরা সামনের জোন বলি। কিন্তু বিহাইন্ড দ্য স্কোয়ারে যখন লিটন কুমার দাসকে আসলে খুঁজে ফিরতে হয়েছে রান, ওই সময়টাতে লিটন কুমার দাসের সবচেয়ে বেশি প্রবলেমের জায়গাটা ছিল বলে আমার কাছে মনে হয়। আমি সরফরাজ খানের বাবা, তিনিও একজন কোচ, তার একটা সরফরাজ খান মুশির খানের বাবা, তার একটা ইন্টারভিউ দেখছিলাম, তিনি একটা কথা বলেছিলেন যে কখনো কখনো ফর্মে ফেরত আসতে চাইলে, বা কখনো কখনো বেটার ফর্মে আসতে চাইলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার চাইতে একটু বিলো গ্রেডের বোলিং অ্যাটাক খেলতে হবে। কখনো কখনো তোমার চাইতে একটু বিলো গ্রেডের বোলিং অ্যাটাক খেলে তুমি ফর্মে আসবে। এখন আমি জানি না যে লিটন কুমার দাসের ক্ষেত্রে এটা টনিক হিসাবে কাজ করছে কিনা বা করবে কিনা। শ্রীলঙ্কার বোলিং অ্যাটাক তো ডেফিনেটলি ইট ওয়াজ মাচ বেটার, বাট আমার কাছে মনে হয়েছে লিটন কুমার দাস নিজের সামর্থ্য সম্পর্কে অনেকাংশ হয়তো বা ভুলে গিয়েছিলেন বা ভুলে যাচ্ছিলেন। সো নিজের
নিজের সামর্থ্যের যেটা সেরা জায়গা, সেই সেরা জায়গাটা থেকেই তিনি এখন রান করতে চাচ্ছেন এবং সেটা আমার কাছে পজিটিভ ফ্যাক্টর মনে হয়েছে। আবারও বলি, যখন আর একটু কঠিন বোলিং লাইন আপ আসবে, সেরকম কঠিন বোলিং লাইন আপের এগেনস্টে কিন্তু এই সামনে থেকে রান করাটাও কিন্তু কঠিন হয়ে যাবে এবং সেই সময়টায় তার সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গাটা এটা থাকবে যে তখন তিনি কিভাবে রানটাকে প্রডিউস করতে পারেন। তখন তিনি কি প্যানিকড হয়ে গিয়ে আবার ম্যানুফ্যাকচার্ড শট খেলতে গিয়ে দেখা যাবে যে প্রবলেমেটিক সিনারিওগুলোতে পড়বেন কিনা। সো এটাই অপেক্ষায় দেখার। কিন্তু সত্যি কথা বলতে যে ফর্মে ফেরাটা বা ফর্মে থাকাটা, সেটা একটু লেস কোয়ালিটির বোলিং অ্যাটাক খেলে হলেও আপনি যখন ফর্মে আছেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ফর্মে আছেন। আবারও ওই যে সরফরাজ খানের বাবার কথাটা আবার পুনরাবৃত্তি করতে চাই যে কখনো কখনো এরকম হওয়া উচিত যে আপনি আপনার থেকে বিলো গ্রেডের বোলিং খেলে আপনি ফর্মে আসার চেষ্টা করবেন বা আপনার ব্যাটিংটাকে আরো অনেক বেশি মাত্রায় শেপে নিয়ে আসবেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই।